ক্লাসিফিকেশন দেখবো। ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক বলতে হচ্ছে আমরা বুঝি যে ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্ট গুলো আছে, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট গুলার কানেকশন, যে আমি কোন কম্পোনেন্টের সাথে কোন কম্পোনেন্ট কানেক্ট করছি, যে কোন এলিমেন্ট ইউজ করা হয়েছে এর উপর ডিপেন্ড করে একটা ক্লাসিফিকেশন করা হয়। ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, এখানে আমি কোন কোন কম্পোনেন্ট কানেক্ট করছি বা কোন কোন কম্পোনেন্ট ইউজ করা হয়েছে তার উপর ডিপেন্ড করে আমরা একটা ক্লাসিফিকেশন করি। আরো কিছু ক্লাসিফিকেশন হয় যে আমি ইনপুট কি দিতেছি, ইনপুটের সাপেক্ষে আউটপুট কি আসতেছে তার উপর ডিপেন্ড করে কিছু ক্লাসিফিকেশন হয়। টাইমের উপর ডিপেন্ড করে আউটপুটের কোনো চেঞ্জ আসে কিনা তার উপর ডিপেন্ড করে কিছু ক্লাসিফিকেশন হয়। আমরা ওই এক একটা ক্লাসিফিকেশন পর্ব, এক একটা সার্কিট পড়ার সময় আমরা হয়তো বা ওই টাইপের ক্লাসিফিকেশন গুলো নিয়ে একটু কথা বলবো। তাই আমাদের এখন ইনিশিয়ালি হয়তো বা আমরা শুধুমাত্র দুইটা ক্লাসিফিকেশন সম্পর্কে দেখবো। একটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্ক, একটাকে আমরা বলি হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক। বলে অ্যাক্টিভ নেটওয়ার্ক বলতে কি বোঝায়? যে অ্যাক্টিভ নেটওয়ার্ক বলতে বোঝানো হয় ওই টাইপের নেটওয়ার্ক গুলা যেগুলাতে আমরা দেখি যে অ্যাক্টিভ এলিমেন্ট এবং প্যাসিভ এলিমেন্ট দুইটাই থাকে। যে যেই নেটওয়ার্কে বা যেই কানেকশনে আমরা দেখি অ্যাক্টিভ এলিমেন্ট এবং প্যাসিভ এলিমেন্ট দুই টাইপের এলিমেন্টই থাকে, ওই টাইপের নেটওয়ার্ক গুলাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্ক। মানে আমি যদি একটা সার্কিট ডেভেলপ করতে চাই, তাহলে যেই রকম আমাদের শুধু অ্যাক্টিভ এলিমেন্ট দিয়ে কোনো সার্কিট হয় না, শুধু প্যাসিভ এলিমেন্ট দিয়ে আমরা সার্কিট বানাইতে পারি না, কিন্তু নেটওয়ার্ক বানাইতে পারি। ওই যেখানে অ্যাক্টিভ এলিমেন্ট এবং প্যাসিভ এলিমেন্ট দুইটাই থাকবে, ওই টাইপের নেটওয়ার্ক গুলাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্ক। আর প্যাসিভ নেটওয়ার্ক গুলা কোনগুলা? প্যাসিভ নেটওয়ার্ক বলতে বোঝানো হয় ওই টাইপের নেটওয়ার্ক যেখানে কারেন্ট ফ্লো হয় না, বা আমি ওইটাকে সার্কিট বলতে পারি না। ওইখানে শুধুমাত্র ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের কানেকশন থাকে। যদি দেখি যে কোনো সার্কিটে শুধুমাত্র প্যাসিভ এলিমেন্ট আছে, ওই টাইপের নেটওয়ার্ক গুলাকে আমরা বলি হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক। শুধু প্যাসিভ এলিমেন্ট থাকলে ওইগুলাকে আমরা বলি হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক। তাহলে প্যাসিভ নেটওয়ার্কে থাকবে কোনো অ্যাক্টিভ এলিমেন্ট থাকবে না, শুধু প্যাসিভ এলিমেন্ট থাকবে। অনলি প্যাসিভ এলিমেন্ট, অনলি প্যাসিভ এলিমেন্ট। তাহলে ওইগুলাকে আমরা বলি হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক। কারণ আমি একটা সার্কিট দিলাম, যে এইখানে আমি একটা ক্যাপাসিটর দিলাম, একটা রেজিস্ট্যান্স দিলাম, আর একটা রেজিস্ট্যান্স দিলাম, একটা ইন্ডাক্টর দিলাম। তো বলে এটা কি অ্যাক্টিভ নেটওয়ার্ক হবে না প্যাসিভ নেটওয়ার্ক হবে? পেসিভ নেটওয়ার্ক। কেন প্যাসিভ হবে? কোনো কারেন্ট সোর্স নাই। কোনো কারেন্ট সোর্স নাই বা এনার্জি সাপ্লাই নেই। এখানে আমার আছে হচ্ছে ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর, প্রতিটাই হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। যেহেতু এখানে শুধুমাত্র প্যাসিভ এলিমেন্ট আছে, তাহলে এটাকে আমরা বলবো প্যাসিভ নেটওয়ার্ক। ধরেন এখানে আমি আরো একটা এলিমেন্ট দিলাম, একটা ভোল্টেজ সোর্স দিলাম, তাহলে এটা কি প্যাসিভ নেটওয়ার্ক হবে না অ্যাক্টিভ নেটওয়ার্ক হবে? অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ হবে? ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স আছে। ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স আছে, এটা কি সার্কিটে কারেন্ট দিতে পারবে? এখানে কোনো কানেকশন আছে? এই এলিমেন্টের সাথে কোনো কানেকশন আছে, কোনো লোড হইতেছে? তাহলে এটাও যতক্ষণ পর্যন্ত না আমি এটাকে কানেক্ট করতেছি ততক্ষণ পর্যন্ত এটা পেসিভ। আমি কানেক্ট করে দিছি, এখন এটা হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্ক। মানে যে কারণে আমি দেখবো সার্কিটে অ্যাক্টিভ এলিমেন্ট এবং প্যাসিভ এলিমেন্ট আছে, বা যে নেটওয়ার্কে অ্যাক্টিভ এলিমেন্ট এবং প্যাসিভ এলিমেন্ট আছে, ওই নেটওয়ার্ক গুলাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্ক। আর যেগুলোতে শুধুমাত্র প্যাসিভ এলিমেন্ট আছে ওইগুলোকে আমরা বলবো প্যাসিভ নেটওয়ার্ক। আর আরো কিছু ক্লাসিফিকেশন করি, এইটা হচ্ছে কোন এলিমেন্ট দিয়ে আমি একটা নেটওয়ার্ক ডেভেলপ করতেছি, নেটওয়ার্ক গুলোর কনফিগারেশন কি, ম্যানুফ্যাকচার করা হয়েছে কি কি এলিমেন্ট দিয়ে, এর উপর ডিপেন্ড করে। আমরা হচ্ছে এর আউটপুট কিরকম হবে, একটা সার্কিটের আউটপুট কিরকম হবে। আউটপুট বলতে আমি বুঝাইতেছি যে ধরেন আমি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তাহলে এখানে কারেন্ট ফ্লো কত হবে, এই রেজিস্ট্যান্সের একটা হচ্ছে কারেন্ট ফ্লো কত হবে, বা এটার একটা হচ্ছে কারেন্ট ফ্লো কত হবে। এর উপর ডিপেন্ড করো সার্কিট গুলাকে বা নেটওয়ার্ক গুলাকে অনেক সময় ক্লাসিফিকেশন করা হয়। ওই ক্লাসিফিকেশন গুলো নিয়ে আমরা সামনে হয়তো বা ওই ওই টাইপের সার্কিট পড়ার সময় ক্লাসিফিকেশন গুলো দেখবো, এখন ওইগুলা দেখবো না। এরপরে হচ্ছে আমরা পড়বো হচ্ছে ওহমস ল।
ওহমস ল বলতে গেলে আমরা বলছিলাম যে সার্কিট অ্যানালাইসিস মানে আমরা মেইনলি তিনটা জিনিসের অ্যানালাইসিস করি: স্যার ভোল্টেজ। ডেড নেটওয়ার্ক কি? ডেড নেটওয়ার্ক বলতে বোঝানো হয় যে আমি যদি কোনো ক্ষেত্রে দেখি, ধরেন আমি একটা সার্কিট নিলাম, যে সার্কিটের মধ্যে মানে এখানে একটা ভোল্টেজ সোর্স নিলাম, আর এখানে একটা রেজিস্ট্যান্স নিলাম। তাহলে দেখা যাবে আমি ভোল্টেজ সোর্স নিলাম, রেজিস্ট্যান্স নিলাম, তাহলে এই সার্কিটে কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো কত হবে এটা আমরা ওহমস ল থেকে বের করি, যে কারেন্ট ফ্লো যে কোনো একটা মানের কারেন্ট ফ্লো হবে। তো আমি যদি কোনোভাবে দেখি যে এই সার্কিটের এই টার্মিনাল এবং এই টার্মিনাল আমি কানেক্ট করে দিচ্ছি, তাহলে সার্কিট দেখবে এইদিকে কারেন্ট আসার পরে সে দেখবে এইদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। তাহলে সে যাবে কোন দিকে? কারেন্ট ফ্লো সব সময় ফ্লো হইতে চাবে যেদিকে রেজিস্ট্যান্স কম, ওই দিকে বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হবে। যদি একেবারেই কোনো রেজিস্ট্যান্স না থাকে, তাহলে সব কারেন্ট ফ্লোই ওই পথে যাওয়ার ট্রাই করবে। তাহলে এইদিকে যদি সে যদি এইদিকে যায়, সে দেখে এরকম একটা পথ আছে যেই পথে আমি সহজেই নেগেটিভ টার্মিনালে যাইতে পারি, কোনো বাধা নাই। একেবারেই বাধা বাদে আমি ওইদিকে যাইতে পারি। আর এদিকে যদি যাইতে হয়, তাহলে তাকে অনেকটা বাধা পার হয়ে যাওয়া লাগে। তাহলে সে যত ম্যাক্সিমাম পরিমাণ কারেন্ট ফ্লো হওয়া সম্ভব, সে এই পথে ফ্লো হবে। কারণ এই পথে ফ্লো হলে, এই যে আমি ডিভাইসটা ইউজ করতেছি, একটা ব্যাটারি ইউজ করতেছি, তার একটা টলারেন্স লিমিট থাকে। যেই লিমিটের বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হলে সে আর এইটাকে স্টেবল রাখতে পারে না, এটা হয়তো বা পোড়াই দিতেছে। কারণ কারেন্ট ফ্লো যত বেশি হবে, এখান থেকে অত বেশি হিট এনার্জি প্রডিউস হবে। আই যত বেশি হবে, হিট অত বেশি হবে, যে কোনো এলিমেন্টের অ্যাক্রসে। তাহলে এইখান থেকে হিট অনেক বেশি হওয়ার কারণে দেখা যেতে পারে এই ডিভাইসটা নষ্ট হয়ে যেতে পারে, এই প্রপার্টি নষ্ট হয়ে যেতে পারে। ওই ক্ষেত্রে দেখা যায় যে এই ডিভাইসটা যেহেতু নষ্ট হয়ে যেতেছে, এই টাইপের সার্কিট বা এই টাইপের শর্ট সার্কিটকে আমরা বলি হচ্ছে ডেড সার্কিট বা ডেড নেটওয়ার্ক। যে যেখানে আমি শর্ট পাথ ক্রিয়েট করে দিয়েছি, কোনো এলিমেন্ট নাই, একেবারে শুধুমাত্র ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ দুই টার্মিনালের মধ্যে শর্ট পাথ ক্রিয়েট করে দিচ্ছে, যার কারণে এই টাইপের ঘটনা ঘটতে পারে। আর এইটার প্রবলেমটা হওয়ার কারণটা হচ্ছে, আমার বলে ব্যাটারি বলে যে এই দুই টার্মিনালে ভোল্টেজের পার্থক্য হবে 10 ভোল্ট। এই যে 10 ভোল্ট মানে হচ্ছে এই দুই টার্মিনালে ভোল্টেজের পার্থক্য 10 ভোল্ট। এটা যদি 0 হয়, এটা হবে 10। তো আমাকে এই শর্ট পাথ বলে এইখানের যা ভোল্টেজ, এইখানের ভোল্টেজ সেম, কারণ কোনো জায়গায় ভোল্টেজ ড্রপ হয় নাই। তাহলে এই জায়গায় ভোল্টেজ 10 হলে এখানেও 10 হওয়ার কথা। না, আমার টার্মিনাল তো বলে এই জায়গায় ভোল্টেজ 10 হলে এটা 0 হওয়ার কথা। তাহলে দেখা যায় যে এই শর্ট পাথের কারণে ভোল্টেজের পার্থক্য আছে, কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই, কোনো জায়গায় ভোল্টেজ ড্রপ হওয়ার সুযোগ নাই, যার কারণে কারেন্ট ফ্লো অনেক বেশি প্রডিউস হয়। ওই ক্ষেত্রে ডিভাইসটাকে নষ্ট হয়ে করে দিতে পারে। যেহেতু এটা ডিভাইসটাকে নষ্ট করে দেওয়ার সম্ভাবনা থাকে, অনেক ক্ষেত্রে নষ্ট করে দেয়, যার কারণে এই সার্কিটটাকে আমরা বলে হচ্ছে অনেক ডেড সার্কিট বা ডেড শর্ট সার্কিট। এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা। আমরা এই লেকচার নোটটাই ফলো করতেছি। এখানে আমরা রেজিস্ট্যান্স পড়ছি, কারেন্ট ফ্লো পড়ছি, ভোল্টেজও পড়ছি, অ্যাক্টিভ এলিমেন্ট প্যাসিভ এলিমেন্ট এগুলো নিয়ে আমরা দেখছি। আর হচ্ছে নেটওয়ার্ক সম্পর্কে বলা হয়েছে ওহমস ল। ওহমস লটা আমরা আজকে একটু দেখবো। আর আমরা কি নোড, ব্রাঞ্চ, জাংশন এগুলো নিয়ে কথা বলছিলাম। জি না। জি স্যার। আচ্ছা। আচ্ছা, আমি ওহমস লটার আগে হচ্ছে এই টার্ম গুলো নিয়ে একটু পরিচয় করাই দিয়ে আসি। এগুলোকে আমরা একসাথে বলি হচ্ছে নেটওয়ার্ক টার্মিনোলজি। নেটওয়ার্ক টার্মিনোলজি। নেটওয়ার্ক টার্মিনোলজির মধ্যে আমরা মেইনলি 5টা টার্ম নিয়ে পড়বো। নেটওয়ার্ক টার্মিনোলজি বলতে আমরা বোঝাই হচ্ছে এইটা কিছু টার্ম
ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে আমরা এরকম কিছু টার্ম বারবার ইউজ করে যেগুলো আমাদের সার্কিট অ্যানালাইসিস করতে বা সার্কিটে আমরা অনেকবার যে টার্মগুলা টেকনিক্যালি ইউজ করা হয় ওইগুলাকে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক টার্মিনোলজি। যেগুলা আমরা যেরকম ক্রিকেট খেলতে গেলে ক্রিকেটের কিছু ভাষা আছে, ফুটবলে কিছু ভাষা আছে। যেরকম ক্রিকেটে আমি হয়তো আম্পায়ার বলি, ফুটবলে আম্পায়ার বলি না, আমরা বলি রেফারি। ক্রিকেটে বল, ব্যাট, উইকেট, এলবিডব্লিউ। ফুটবলেরও কিছু ভাষা আছে যেগুলা পপুলারলি ইউজ করা হয়, ফাউল হইতেছে, অফসাইড হইতেছে, এরকম কিছু টার্ম ইউজ করা হয়। ইলেকট্রিক্যাল নেটওয়ার্কও আমরা এরকম কিছু টার্ম বারবার ইউজ করি, বা এগুলো ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। তাহলে এই টাইপের কিছু টার্মকে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক টার্মিনোলজি। নেটওয়ার্ক টার্মিনোলজির মধ্যে আমরা মেইনলি 5টা টার্ম নিয়ে একটু দেখবো। একটা হচ্ছে নোড, এটা আমরা পড়বো হচ্ছে নোড, জাংশন, ব্রাঞ্চ, লুপ এবং মেশ। এইগুলো আমরা অনেকবার ইউজ করব, এই জন্য হচ্ছে আমাদের এই টার্ম গুলো একটু জানা দরকার আছে। এরপর হচ্ছে আমরা অবস্থাতে যাব। নোড বলতে আসলে আমরা কি বুঝি? আমরা সার্কিটের নেটওয়ার্ক সম্পর্কে জানছি। নেটওয়ার্ক বলতে আমরা দেখি যে একটা সার্কিটের একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টের কানেকশন গুলোকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক। তাহলে কানেকশন দিতে গেলে আমি ধরেন একটা সার্কিট নিলাম। আমি একটা সার্কিট আঁকি। এখানে হয়তো আমি একটা ভোল্টেজ সোর্স দিলাম, এখানে রেজিস্ট্যান্স দিলাম, ক্যাপাসিটর, এখানে হয়তো আমি একটা ইন্ডাক্টর দিলাম, এখানে আরো একটা রেজিস্ট্যান্স দিলাম, এখানে একটা কারেন্ট সোর্স দিলাম। কারেন্ট সোর্স সম্পর্কে হয়তো আমরা একটু কম জানি, এটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে দেখেন এই সার্কিটে আমরা যে সময় কানেকশন দিতেছিলাম এইগুলোকে আমরা হচ্ছে কন্ডাক্টিং ওয়্যার চিন্তা করতেছি। তাহলে এই যে এই এলিমেন্টে পজিটিভ টার্মিনালের সাথে আমি নেগেটিভ টার্মিনাল কানেক্ট করার জন্য একটা পয়েন্টে হচ্ছে আমি কানেকশন দিচ্ছি। এই যে কানেকশন দিতেছি এই কানেকশন গুলাকে বলা হয়, ওই কানেকশনের যে পয়েন্ট আছে এই পয়েন্ট গুলাকে বলা হয় যে নোড। নোড বলতে আমরা বুঝি সার্কিটের এরকম পয়েন্ট যে পয়েন্ট গুলাতে অনেকগুলো এলিমেন্ট কানেক্টেড হয়েছে। বলে এইখানে যেরকম এই পয়েন্টটা আমার একটা পয়েন্ট, যে পয়েন্টে একটা ভোল্টেজ সোর্স এবং একটা রেজিস্ট্যান্স কানেক্টেড হয়েছে, বলে এই পয়েন্টটাকে আমরা বলি একটা নোড। তাহলে এইখানে আরো কিছু এলিমেন্ট পয়েন্ট পাবো, যেরকম এই পয়েন্টটাই আমি যদি দেখি, এই পয়েন্টে দেখবো একটা রেজিস্ট্যান্স কানেক্টেড, এই পাশে রেজিস্ট্যান্স কানেক্টেড, এই পাশে ইন্ডাক্টর কানেক্টেড, এই পাশে ক্যাপাসিটর কানেক্টেড। তাহলে এটাও আমার একটা পয়েন্ট যে পয়েন্টে 3টা এলিমেন্ট কানেক্টেড হয়েছে। এইখানে যদি যাই, এইখানেও দেখবো এরকম একটা পয়েন্ট যে পয়েন্টে একটা ইন্ডাক্টর কানেক্টেড, রেজিস্ট্যান্স কানেক্টেড, কারেন্ট সোর্স কানেক্টেড, মানে সার্কিটের এলিমেন্ট কানেক্টেড আছে। তাহলে এটাকেও আমরা বলি এক একটা নোড। এখানে যদি যাই, এইখানেও দেখবো সে 2টা এলিমেন্টের সাথে কানেক্টেড, তাহলে এটাও আমার একটা নোড। আমি যদি এখানে যাই, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এগুলাকে যদি মনে হইতে পারে আলাদা আলাদা পয়েন্ট, কিন্তু এগুলো আসলে একই পয়েন্ট। কেন একই পয়েন্ট? দেখেন এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে, এই 2টা পয়েন্টের মাঝখানে কি আর কোনো এলিমেন্ট আছে? না স্যার। না। তাহলে যদি এলিমেন্ট না থাকে এর মানে এইখানে 2টা আলাদা পয়েন্ট হওয়ার সুযোগ নেই, শুধু একটা কন্ডাক্টিং ওয়্যার দেওয়া আছে। তাহলে এইটা যে পয়েন্ট, এটা একই পয়েন্ট, একই ভোল্টেজ পয়েন্ট। এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে কি কোনো এলিমেন্ট আছে? না স্যার। তাহলে এইটাও আবার একটা পয়েন্ট। এরপর যদি যাই এইখানে, এইখানে এই 2টার মাঝখানে কোনো এলিমেন্ট আছে? জি না স্যার। তাহলে এগুলো আমার এই যে 4টা পয়েন্ট আমি আলাদা করছি, 4টা আসলে একই পয়েন্ট। এইখানে আমরা যে সময় বলি নোড, নোড বলতে আমরা বুঝাই এরকম পয়েন্ট যেখানে সার্কিটের এলিমেন্ট গুলা কানেক্টেড হবে।
তাহলে নোড মানে কি? তাহলে আমি এই সার্কিটে যদি যাই, এই সার্কিটে কয়টা নোড পাবো? আমি কতটা নোড বলতে আমরা বলতেছি কতটা পয়েন্ট পাবো যেখানে ভিন্ন ভিন্ন এলিমেন্ট কানেক্টেড হয়েছে। চারটা। তাহলে আমি এখানে চারটা পাবো। জি স্যার, চারটা। চারটা না চারটা। পাঁচটা? এটা স্যার একটা, পাঁচটা। এটা একটা, পাঁচটা। এটা একটা, এটা একটা, নিচে টোটালটা একটা। তাহলে আমি পাঁচটা পয়েন্ট পাইতেছি, যে পয়েন্টে অনেকগুলো পাঁচ। এলিমেন্ট কানেক্টেড হয়েছে। তাহলে এটাকে যদি আমি এ পয়েন্ট বলি, এটাকে আমি বলতে পারি বি, সি, ডি, ই। এই নোটগুলো আমাদের জানা দরকার আছে, অ্যানালাইসিস করতে গেলে আমার লাগবে। এই পাঁচটা পয়েন্ট মানে হচ্ছে আমি যদি এই সার্কিটে যাই, পাঁচ টাইপের ভোল্টেজ পাইতে পারি। এটা আমার এইখানে একটা ভোল্টেজ পাবো, এখানে আরেকটা ভোল্টেজ পাবো, এখানে একটা ভোল্টেজ পাবো। এই পাঁচটা ভোল্টেজের বাইরে আর কোনো ভোল্টেজ হওয়া সম্ভব না। তাহলে পাঁচটা নোড মানে পাঁচটা নোড ভোল্টেজ। তাহলে আমরা এই নোড বলতে বোঝাই যে নোড বলতে বা নোড মানে কি? নোড হচ্ছে এক একটা পয়েন্ট, যে পয়েন্টে অনেকগুলো এলিমেন্ট কানেক্টেড হয়। মিনিমাম দুইটা হইতে পারে, যেরকম এখানে দুইটা এলিমেন্ট কানেক্টেড হয়েছে, এখানে তিনটা এলিমেন্ট কানেক্টেড হয়েছে। মানে যেখানে মিনিমাম দুইটা এলিমেন্ট কানেক্টেড হইতেছে ওইগুলোকে আমরা বলি এক একটা নোড। তাহলে নোড মানে কি? নোড বলতে কি বোঝায়? নোড হলো এমন একটা পয়েন্ট যেখানে এলিমেন্ট গুলো কানেক্ট থাকে। হ্যাঁ, কয়টা এলিমেন্ট হইতে হবে? মিনিমাম দুইটা। মিনিমাম দুইটা এলিমেন্ট কানেক্টেড হইতে হবে। তাহলে নোড, নোড ইজ আ পয়েন্ট, connecting point where two or more element তাহলে আমি নোড বলতে ওইগুলাকে বলি যেগুলাতে দুই বা তার বেশি এলিমেন্ট কানেক্টেড হবে। তো এটা হচ্ছে আমার এক একটা নোড। তাহলে এই সার্কিটে আমি কয়টা নোড পাবো? যেখানে আমরা কয়টা নোড পাবো? পাঁচটা। পাঁচটা। এরপরে আমরা আসবো হচ্ছে জাংশন। জাংশন বলতে কি বোঝায়? নোড এবং জাংশনের মধ্যে সম্পর্কটা কি? আমরা নোড আর জাংশনটাকে আমরা ওই নোডের একটা সাবসেটই বলি। জাংশন বলতে আমরা বোঝাই যেখানে জাংশনও একটা কানেক্টিং পয়েন্ট যেখানে তিন বা তার বেশি এলিমেন্ট কানেক্টেড। তাহলে এইখানে যেরকম আমি নোডের ক্ষেত্রে আমি এক্সাম্পলে পাইছিলাম এ বি সি ডি ই, পাঁচটাই হচ্ছে আমার জাংশন। এ, বি, সি, ডি, ই, পাঁচটাই হচ্ছে আমার এখানে নোড। তাহলে জাংশন বলতে বোঝায় এরকম পয়েন্ট যে পয়েন্টে তিন বা তার বেশি এলিমেন্ট কানেক্টেড। তাহলে এইখানে আমি কোন কোন পয়েন্ট গুলো পাইতেছি যেখানে তিন বা তার বেশি এলিমেন্ট কানেক্টেড? যে এইখানে কোন পয়েন্ট গুলো আছে যেখানে তিনটা বা তার বেশি এলিমেন্ট কানেক্টেড হয়েছে? বি এ, এবং সি। বিসি। বি এবং বি সি। আর সি। তাহলে এইখানে আমি যেটা পাইছি এ পয়েন্ট, এ পয়েন্টে কয়টা এলিমেন্ট কানেক্টেড? দুইটা। দুইটা। বি পয়েন্টে তিনটা। তিনটা। সি পয়েন্টে, তিনটা। ডি পয়েন্টে, দুইটা। ই পয়েন্টে দুইটা। দুইটা। হ্যাঁ, দুইটাই তো। এই পয়েন্টে যদি যাই, এইটা যে পয়েন্ট এটা একই পয়েন্ট। এইদিকে এক একটা, একটা স্যার, এদিকে একটা। একটা, এদিকে একটা। চারটা। একটা একটা থেকে কোনো কানেক্টিং পয়েন্ট হয়? কানেক্টিং পয়েন্ট মানে কি? কানেক্ট হবে। একটার সাথে একটার কি কানেক্ট হয়? তাহলে এইখানে এই যে ই পয়েন্ট যেটা আছে এটা চারটা এলিমেন্টের সাথে কানেক্টেড, তাহলে এইটাও আমার একটা জাংশন। তাহলে জাংশন হয়েছে এরকম একটা পয়েন্ট যেখানে তিন বা তার বেশি এলিমেন্ট কানেক্টেড হবে। তাহলে জাংশন আমি এইখান থেকে এই টাইপে আমি নিয়ে নিই। তাহলে জাংশন বলতে বুঝবো কি? Junction is a connecting point where three or more elements will be connected. এখানে
থ্রি অর মোর এলিমেন্ট উইল বি কানেক্টেড। এখানে আমি এটাকে একটু বোল্ড করে দিই, থ্রি অর মোর এলিমেন্ট উইল বি কানেক্টেড। তাহলে জাংশন বলতে বোঝায় আমরা ওই পয়েন্ট গুলাকে যেখানে তিন বা তার বেশি এলিমেন্ট কানেক্টেড হবে। তাহলে আমি এই যত ধরনের জাংশনে পাই না কেন, সবগুলা কি নোড হইতেছে না? তাহলে এইখানে আমি যেগুলো পাইতেছি, জাংশন পাইতেছি কাদের? জাংশন পাইতেছি শুধুমাত্র তিনটা। জাংশন পাইতেছি বি, সি এবং ই। এই তিনটা আমার জাংশন হইতেছে, বাকিগুলা আমার শুধুমাত্র নোড। তাহলে আমি যত জাংশনে পাই না কেন, সবগুলা আগে নোড হইতেছে, এরপরে সে জাংশন হইতেছে। তাহলে আমি বলতে পারি এখানে যত ধরনের জাংশন পাবো সবগুলাই নোড হবে, কিন্তু যত নোড পাবো সবগুলা জাংশন হবে না। এর মানে কি? সকল জাংশন নোড, কিন্তু সকল নোড জাংশন না। তাহলে আপনাকে বলতে পারে, এক্সপ্লেন করেন যে এক্সপ্লেন দ্যাট এভরি জাংশন উইল বি নোড, বাট এভরি নোড মাস্ট নট বি, মে নট বি আ জাংশন। Every junction must be not right. এটা কি ক্লিয়ার? তাহলে নোড কোনটাকে বলবো, জাংশন কোনটাকে বলবো, এটা ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আসেন আমি এটাকে একটু কপি করে নিই। আমরা দেখবো লোভ। দেখেন এখানে আমরা লোভ, এখন দেখবো লোভ এবং মেশ বলতে কি বোঝায়। লোভ মানে কি? লোভ বলতে আমরা বুঝি যে সার্কিটের কোনো একটা এলিমেন্ট থেকে যদি আমি টোটাল সার্কিট করে আবার ওই পয়েন্টে ফেরত আসতে পারি, তাহলে যেই পথে আমি ফেরত আসতেছি ওই পথটাকে আমরা বলি লোভ। তার মানে কি? আমি একটা লুপ বলতে আমরা বুঝি এরকম একটা পথ, যেই পথে ঘুরলে আমি আবার আগের অবস্থা ফেরত আসতে পারি। ধরেন আমি কোন একটা পার্কে গেলাম, পার্কের এক পয়েন্ট থেকে ঘুরে, টোটাল পার্ক ঘুরে আবার ওই পয়েন্টে ফেরত আসতে পারি। তাহলে আমরা বলি আমরা একটা রাউন্ড কমপ্লিট করছি বা একটা লুপ কমপ্লিট করতেছি। আমি হয়তো বা এই দিক থেকে ঘুরে আবার একটা ফেরত আসতে পারি। তাহলে আমি এইটাকেও বলি একবার লুপ কমপ্লিট হয়েছে, একটা সার্কেল কমপ্লিট হয়েছে, একটা রাউন্ড কমপ্লিট হয়েছে। আমি যদি এই দিক থেকেও ঘুরে আসতে পারি তাহলে এটাকেও আমরা বলি একটা সার্কেল কমপ্লিট হইতেছে। তাহলে এই যে লুপ বলতে আমরা বুঝি কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করে কোনো একটা পথ ঘুরে আবার ওই পয়েন্টে ফেরত আসতে পারলে আমরা বলি একটা লুপ কমপ্লিট হয়েছে। তাহলে সার্কিটের ক্ষেত্রে আমরা লুপ বলতে বুঝি যে সার্কিটের যে কোনো একটা এলিমেন্ট থেকে যাত্রা শুরু করে আবার ওই পয়েন্টে ফেরত আসাটাকে আমরা বলি একটা সার্কেল কমপ্লিট হওয়া বা একটা লুপ কমপ্লিট হওয়া। তাহলে লুপ মানে কি? লুপ বলতে বোঝায় আ ক্লোজড পাথ
যে ক্লোজড পাথে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। তাহলে ইলেকট্রিসিটিতে আমরা আর লোভ আবার বলতে, একটু লুপটা বুঝিয়ে দিবেন। আর কারো একটা মাইক্রোফোন থেকে একটু সাউন্ড হইতেছে। আচ্ছা দেখেন, লোভ বলতে আমরা বুঝি, আমি যদি নর্মাল কেসেও যাই, ধরেন লোভ মানে কি, আমি কোনো একটা পথে গেলাম, আমি দেখলাম যে ওই পয়েন্ট থেকে কোনো একটা পথ ঘুরে আবার ওই পয়েন্টে ফেরত আসতে পারি। ধরেন আমি একটা শেপ দিই, আমি যদি এইটার ক্ষেত্রে দেখি, আমি ধরলাম এটা একটা পার্কের অংশ, একটা রাউন্ড শেপ, যেখান থেকে আমি এই পয়েন্ট থেকে হাঁটা শুরু করলে এইখানে এই টোটাল পথ ঘুরে আবার এই পয়েন্টে ফেরত আসতে পারি। তাহলে আমি বলতে পারি এইটা আমার একটা লুপ কমপ্লিট করতেছে, যে এই পয়েন্ট থেকে টোটাল সার্কিট ঘুরে বা টোটাল পথ ঘুরে আমি ওই পয়েন্ট আবার ফেরত আসতে পারি। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে একটা লুপ কমপ্লিট করা। এটা হইতে পারে আমি এরকম একটা সেই শেপ নিতে পারি, যে এইখান থেকে টোটাল সার্কিট ঘুরে আবার এই পয়েন্টে ফেরত আসতে পারতেছি। তাহলে এইটা আমি একটা লুপ কমপ্লিট করছি, আমরা বলতেছি এটা একটা লুপ কমপ্লিট করা, বা একটা পথ কমপ্লিট করা, একটা ক্লোজড পাথ কমপ্লিট করা। তাহলে এইটা যে শুধুমাত্র এরকম বৃত্তাকার হইতে পারে, চতুর্ভুজ আকৃতি হইতে পারে এরকম না, মানে আরবিটারি ভাবে করে আবার এই পয়েন্টে ফেরত আসতেছে। আমি যে কোনো পয়েন্ট থেকে, এই পথের যে কোনো পয়েন্ট থেকে যাত্রা শুরু করে যদি একটা পথ ঘুরে আবার ওই পয়েন্টে ফেরত আসতে পারি, তাহলে এটাকে আমরা বলি একটা লুপ কমপ্লিট করতেছে, একটা বদ্ধ বর্তনী, একটা বদ্ধ পথ কমপ্লিট করতেছে। তাহলে সার্কিটের ক্ষেত্রে আমরা লুপ বলতে বুঝি যে সার্কিটের যে কোনো পয়েন্ট থেকে যাত্রা শুরু করে যদি টোটাল সার্কিট ঘুরে বা টোটাল একটা পথ ঘুরে আবার ওই পয়েন্টে ফেরত আসতে পারে, তাহলে ওইটাকে আমরা বলি একটা লুপ। তাহলে এইখানে যে কোনো পয়েন্ট হইতে পারে, যে কোনো পয়েন্ট থেকে যাত্রা শুরু করে যদি আবার ওই পয়েন্টে ফেরত আসে, তাহলে এটাকে আমরা বলি একটা লুপ। তাহলে বাস্তব কেসে লুপ বলতে আমরা যেটা বুঝি, সার্কিটের ক্ষেত্রে আমরা ওইটাই বুঝি। তবে সার্কিটের ক্ষেত্রে আমরা ওইটা হইতে হলে আমার একটা ক্লোজড পাথ হইতে হবে, যেই পথে ইলেকট্রিসিটি প্রডিউস হইতেছে বা কারেন্ট ফ্লো হইতেছে, এরকম একটা পথ হইতে হবে। আর আমি এইটা হইতে পারে, যেরকম এইখানে আমি এই পথ থেকে টোটাল সার্কিট ঘুরে আবার এখানে ফেরত আসতে পারতেছি। আমার এরকম হইতে পারে যে আমি এই রকমের একটা পথে এইখান থেকে আমি যাত্রা শুরু করলাম, এই দিকে গিয়ে একবার ফেরত আসতে পারি, এই দিকে গিয়ে আর একবার ফেরত আসতে পারি। তাহলে আমার পথ কয়টা আছে? আর পথ আছে যে এই দুইটা। পয়েন্ট থেকে ঘুরে আবার এই পয়েন্টে ফেরত আসতে পারি, এইটা আমার দুইটা পথ আছে। তাহলে আমি বলতে পারি আমার এখানে লোপ আছে দুইটা। এবার অনেক ক্ষেত্রে আমার তিনটাও হইতে পারে। ধরেন আমি করলাম কি, যে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম, এই দিকে ঘুরে আবার এইখানে ফেরত আসতেছি। তাহলে আমার পথ আছে, এইটাও আমার একটা পথ। তাহলে এইখানে আমি যতভাবেই যাই না কেন, আমি যে ঘুরতে পারি, হয় এই দিক বরাবর ঘুরতে পারি দুইটা, আবার এই টোটাল পথ সার্কেল করে ঘুরতে পারি। তাহলে আমি তিনটা পথে যে কোনো পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার ওই পয়েন্টে ফেরত আসতে পারি। তাহলে এটা হচ্ছে আমার তিনটা উপায়। তাহলে এইগুলোকে আমরা বলি এক একটা লোভ। তাহলে সার্কিটে লোভ বলতে আমরা বুঝি যে সার্কিটের যে কোনো এলিমেন্ট থেকে যাত্রা শুরু করে যদি আবার ওই পয়েন্টে ফেরত আসতে পারে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে একটা লোভ। তাহলে এইখানে এইখানে যদি আমি দেখি এই সার্কিটে, ধরেন আমি এ থেকে, সার্কিটে যে কোনো পথ আমি যাইতে পারি, এ থেকে বিতে যাইতে পারি, বি থেকে ইতে গেলাম, ই থেকে আবার এতে ফেরত আসতে পারলাম। তাহলে আমি কি এ থেকে যাত্রা শুরু করে কোনো একটা পথ ঘুরে আবার এতে ফেরত আসতে পারছি? যদি পারি তাহলে আমার এটা একটা লোভ হবে, যদি না পারি তাহলে এটা লোভ হবে না। তাহলে এটা আমার একটা ওয়ে হইতে পারে। আরেকটা হইতে পারে আমি বি থেকে যাত্রা শুরু করলাম, বি থেকে সিতে গেলাম, ইতে গেলাম, আবার বিতে ফেরত আসলাম, এটা আমার একটা পথ হইতে পারে। আবার হইতে পারে আমি সি থেকে ডিতে গেলাম, ইতে গেলাম, আবার সিতে ফেরত আসলাম, এটা আমার একটা লোভ হইতে পারে। এরকম হইতে পারে আমি এ থেকে সিতে গেলাম, এরপরে ইতে গেলাম, আবার এতে ফেরত আসলাম, তাহলে এটাও আমার একটা পথ হইতে পারে। চাইলে আমি আরো অনেক পথে যাইতে পারি, সি থেকে ডিতে গেলাম, ইতে গেলাম, আবার বিতে ফেরত আসলাম, তাহলে এটাও আমার একটা পথ হইতে পারে। আর কোনো পথ হওয়া সম্ভব? হ্যাঁ আরো সম্ভব। এ একটা থেকে পাইতে পারি, তাহলে এ এ থেকে থেকে বি, ডি তে যাওয়া যায় না? এ থেকে বিতে, এ এরপরে থেকে ডি বিতে তে। বিতে এ থেকে হ্যাঁ, ডি। বি সি ডি, এরপরে আবার ইতে গেলাম, আবার এতে ফেরত আসলাম। তাহলে এখানে আমি কয়টা লোভ পাবো?
তাহলে এই সার্কিটে যদি আমি যাই, আমি এই এর বাইরে আর কোনো পথ পাবো? তাহলে এইখানে আমার লোভ হইতে পারে এ বি ই এ, এটা একটা লোভ হইতে পারে। বি সি ই ভি, এটা একটা লোভ হইতে পারে। সি ডি ই বি, এটা একটা লোভ হইতে পারে। এ বি সি ই এ, এটা একটা লোভ হইতে পারে। বি সি ডি ই ভি, এটা একটা লোভ হইতে পারে। আবার এ বি সি ডি ই এ, এটা একটা লোভ হইতে পারে। আমি বললাম, আরেকজন বলতে পারেন যে ই এ বিই, এটাও তো লোভ হইতে পারে। ই এ বিই বা এ বিই এ, দুইটা আসলে একই পয়েন্ট লোপই, ভিন্ন কোনো লোপ হইতেছে না। তাহলে এখানে আমি টোটাল লোপ পাইতে পারি, টোটাল লোপ পাইতে পারি 6টা। ধরুন যে আমি বোঝার জন্য এই এলিমেন্ট গুলো আর একটু কমাই, তাহলে এখান থেকে আমি 6টা লোপ পাইতেছি। এটাকে আমি একসাথে রাখি, আর একটা সার্কিট নিই। তাহলে বলেন, এইখানে নোড আছে কয়টা? এই সার্কিটে কয়টা নোড আছে? কারেন্ট প্রবাহ না থাকলে কি লুপ হবে না? কারেন্ট প্রবাহ না থাকলে লোপ কিভাবে হবে? লোভ বলতে আমি যদি প্র্যাকটিক্যাল কেসে ধরি, আমি নর্মাল কেসে চিন্তা করলে হয়তো বা লোভ করতে পারি, কিন্তু সার্কিটে লোভ বলতে আমরা বুঝি ওই পথে কারেন্ট ফ্লো হবে। কারণ আমি যেই জায়গায় লোভ পাবো ওই জায়গায় কারেন্ট ফ্লো পাবো, জি স্যার, বুঝছি স্যার। কারণ লোভ না হলে। তিনটা। স্যার তিনটা। আর লোভ কয়টা? তিনটা। 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 চারটা। ধরেন আমি আগের গুলো রিভাইজ করি। বলেন এখানে নোড আছে কয়টা? ছয়টা। স্যার তিনটাই তো। তিনটা। নোড আছে কয়টা? নোড, এটা আমার একটা নোড হবে। এটা যেহেতু একটা কানেক্টিং পয়েন্ট, এটা একটা নোড হবে, এটা একটা নোড হবে, এটা একটা নোড হবে, এখানে একটা নোড হবে, এখানে একটা নোড, এখানে একটা নোড। তাহলে কয়টা নোড আছে? টা, ছয়টা। 6টা। এ 6টা নোড আছে। বি সি ছয়। ডি ই এফ ই। তাহলে এখানে আমার নোড আছে 6টা। জাংশন আছে কয়টা? জাংশন কয়টা আছে? দুইটা। কোনটা? স্যার বি আর ডি। বি আর টি। বি আর ডি। বি আর ডি। স্যার ওটা স্যার বি আর ডি না, বি আর এটা কি লাগছে? ই লাগছে স্যার, বি আর ই। বি আর ই। হুম বি আর ই হচ্ছে জাংশন। কয়টা লুপ আছে? তিনটা, তিনটা। লুপ আছে 3টা। লুপ গুলা বলেন। এ বি ই এফ, তারপর হচ্ছে বি সি ডি ই, এ এ বি সি ডি ই এফ। এ বি ই এফ লুপ হইতে হলে আবার ওই জায়গায় ফেরত আসা লাগবে। এ এ বি ই এফ এ, তারপরে বি সি ডি বি ই সি ডি বি। ই, বি সি ডি ডি ই ই বি। বি,
আর আরেকটা হচ্ছে এ বি সি ডি ই এফ এ। এ বি সি ডি ই এফ এ। তাহলে এইটা হচ্ছে আমার এই সার্কিটে লুপ আছে তিনটা। আসেন, মেশ কি? তাহলে লুপ বলতে আমরা বোঝাই ক্লোজড পাথ। তাহলে এখানে আমার লুপ আছে, এইটা একটা লুপ টোটালটা। দেখেন, তাহলে এই সার্কিট আমি লুপ পাইতেছি হচ্ছে তিনটা। এরপরে হচ্ছে আমরা দেখবো মেশ। মেশ বলতে কি বোঝায়? মেশ বলতে বোঝায় এরকম একটা লুপ যেই লুপের ভিতরে আর কোনো লুপ থাকবে না। এর মানে কি? এর মানে হচ্ছে আমি যদি দেখি এই যে রেড কালারের যে বড় লোপটা দেখতেছেন, এই লোপের ভিতরে আমি আরো ছোট ছোট দুইটা লোপ পাইতেছি। এই যে এ ভি সি ডি ই এফ এ, এই লোপের ভিতরেই তো আমি ছোট লোপ পাইতেছি, এ বি ই এফ এ এবং বি সি ডি ই ভি, এই দুইটা লোপ আরো পাইতেছি। আমি যদি এ বি ই এফ এ, এই লোপের ভিতরে আর কোনো লোপ কি আছে? না। না। না না। স্যার। তাহলে না আমি স্যার। এরকম কিছু লোপ পাইতেছি যেই লোপের ভিতরে আর কোনো লোপ নাই। আবার এরকম কিছু লোপ আছে যেই লোপের ভিতরে আমি চাইলে আরো ছোট ছোট অনেকগুলা লোপ বানাইতে পারি। তাহলে ম্যাশ বলতে আমরা ওই টাইপের লোপ গুলাকে বুঝি যেই লোপের ভিতরে আর কোনো লোপ থাকবে না, শুধুমাত্র সিঙ্গেল একটা লোপ হবে। তাহলে ম্যাশ বলতে আমরা বুঝি এরকম একটা লোপ যেই লোপের ভিতরে আর কোনো লোপ থাকবে না। তাহলে এখানে আমি যদি বলি ম্যাশ কয়টা পাবো? দুইটা। দুইটা স্যার। দুইটা। কোনটা কোনটা? এ বি ই এফ এ, বি সি বি ডি সি ই ডি ই বি। বি। তাহলে ম্যাশ হবে আমার দুইটা। স্যার তাহলে কি স্যার সকল মেশই স্যার লোপের অন্তর্ভুক্ত নাকি? হ্যাঁ, আমরা যেরকম নোড এবং জাংশনে পড়ছিলাম, যত জাংশন পাবো সবগুলাই হবে নোডের অংশ। নোডের এখানে অন্তর্ভুক্ত। যত ম্যাশ পাবো সবগুলোই হবে, আগে লোপ জি হবে স্যার। এরপরে সে ম্যাশ হইতে পারে, না হইতে পারে। আমি যত ম্যাশ পাবো সবগুলোই হবে লুপ। তাহলে এই সার্কিট আমরা ম্যাশ পাইতেছি হচ্ছে দুইটা, আর লোপ পাইতেছি তিনটা। তিনটা। ম্যাশ গুলো আমাদের লাগবে, আমরা যে সময় ম্যাশ অ্যানালাইসিস করবো ওই সময় আমাদের ম্যাশ আইডেন্টিফাই গুলো কাজে লাগবে। আর আমরা নোড যে সময় কারশফস ল পড়বো এখানে আমরা লুপ জানলেই চলবে, কিন্তু ম্যাশ অ্যানালাইসিস আমাদের ম্যাশ গুলো রাখবে। তাহলে আমরা নোড বলতে আমরা বুঝি ওই রকম পয়েন্ট যেখানে দুই বা তার বেশি অধিক এলিমেন্ট কানেক্টেড হবে। জাংশন বলতে আমরা বুঝি
ওই পয়েন্ট গুলা যেখানে 3 বা তার বেশি অধিক এলিমেন্ট কানেক্টেড হবে। লুপ হচ্ছে সার্কিটের যে কোনো পয়েন্ট থেকে টোটাল পাথ ধরে ওই পয়েন্টে যদি আমি ফেরত আসতে পারি তাহলে ওইটাকে আমরা একটা লুপ বলি। আর মেশ হচ্ছে ওই টাইপের লুপ গুলা যেই লুপ গুলার ভিতরে আর কোনো লুপ থাকবে না, সিঙ্গেল লুপ হবে, ওইগুলাকে আমরা বলি হচ্ছে মেশ। এই পর্যন্ত ক্লিয়ার? স্যার জি স্যার। ব্রাঞ্চটা তো জি হ্যাঁ, স্যার ব্রাঞ্চ আসতেছি, ব্রাঞ্চ নিয়ে আর একটু কথা বলা লাগবে, ব্রাঞ্চ আসতেছি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার জি স্যার। আচ্ছা, আসেন তাহলে ব্রাঞ্চ বলতে আমরা কি বুঝি, এই সার্কিটটা আমি একটু নিয়ে যাই। দেখেন, ব্রাঞ্চে আমরা হচ্ছে দুইটা সংজ্ঞা দিই। ব্রাঞ্চে একটা সংজ্ঞা দেওয়া হয় না, দুইটা সংজ্ঞা দেওয়া হয়। একটা সংজ্ঞা হচ্ছে খুবই সহজ, যে সার্কিটে যত এলিমেন্ট আছে প্রতিটাকে আমরা এক একটা ব্রাঞ্চ বলি। তাহলে এই সার্কিটে কয়টা এলিমেন্ট আছে? এই সার্কিটে যদি আমি যাই, আমি দেখবো হচ্ছে এই সার্কিটে 7টা এলিমেন্ট, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, হ্যাঁ 7টা এলিমেন্ট, তাহলে 7টা ব্রাঞ্চ আছে। আরো একটা সংজ্ঞা দেওয়া হয় যেটা আমাদের মেইনলি দরকার, যে সার্কিটে একটা সংজ্ঞা হচ্ছে সার্কিটে যতগুলা এলিমেন্ট আছে প্রতিটাকে আমরা এক একটা ব্রাঞ্চ বলি। এই সংজ্ঞাটা হচ্ছে আমাদের বেশি লাগবে হচ্ছে আর একটা কারেন্টের সংজ্ঞা থেকে আমাদের একটা সংজ্ঞা দিই, ওই সংজ্ঞাটাই আমাদের বেশি লাগবে, ওই ডেফিনেশনটাই আমাদের বেশি লাগবে। তাহলে এইখানে আমি ব্রাঞ্চ পাইছিলাম শুধুমাত্র দুইটা। কোনটা? ব্রাঞ্চ পাইছি হচ্ছে বি এবং ই, এই দুইটা আমার ব্রাঞ্চ ছিল। আমি যদি যাই, আমি এই পথে বি থেকে ইতে যদি আমি যাইতে চাই, কয়টা পথে আমি বি থেকে ইতে যাইতে পারি? কয়টা রাস্তা আমি বি থেকে ইতে যাইতে পারি? আমি যদি বি থেকে ইতে যাইতে চাই, আমি দেখবো একটা পথ হইতে পারে বি থেকে ডিরেক্ট ইতে গেলাম, এটা আমার একটা পথ হইতে পারে, যেখানে বি থেকে ডিরেক্ট ই এর দিকে গেলাম, এটা আমার একটা পথ। টোটাল পথ 3টা হয়। হ্যাঁ, আরেকটা হইতে পারে ভি থেকে এ তে গেলাম, এই থেকে এফ এ গেলাম, এফ থেকে ই তে গেলাম, তাহলে এটা আমার একটা পথ হইতে পারে। ভি থেকে সি তে গেলাম, সি থেকে ডি তে গেলাম, এরপরে ই তে গেলাম, এটা আমার আর একটা পথ হইতে পারে। এই 3টা পথে আমি যাইতে পারি। আমার ব্রাঞ্চ বলতে বোঝায় আমি যে বি থেকে ই তে গেলাম, ই থেকে আমি যে কোনো পথে যদি যাই, এই পথে যতগুলা এলিমেন্ট পড়বে সবগুলার কারেন্ট ফ্লো সেম হবে। এর মানে কি? মানে হচ্ছে আমি যদি এই দিকে যাইতে থাকি, তাহলে এই যে এই সোর্সের যা কারেন্ট ফ্লো হবে, এই এলিমেন্টের কারেন্ট ফ্লো একই হবে, এই সোর্সের কারেন্ট ফ্লো সেম হবে। যদি আমি কোনোভাবে বলতে পারি এই দিকে কারেন্ট ফ্লো হইতেছে 2 এম্পিয়ার, এর মানে এই দিকে যত এলিমেন্ট আছে সবগুলার কারেন্ট ফ্লো হবে 2 এম্পিয়ার। টু এই যে এম্পিয়ার যদি কোশ্চেন করে যে এই ভোল্টেজ সোর্সের কারণ থেকে কতটুকু কারেন্ট প্রডিউস হবে, 2 এম্পিয়ার কারেন্ট ফ্লো প্রডিউস হবে। এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো কত হবে? টু 2 এম্পিয়ার হবে। এম্পিয়ার। এই যে কারেন্ট সোর্স আছে এটার কারেন্ট সোর্সের ভ্যালু কত? 2 2 এম্পিয়ার। এম্পিয়ার। টু এম্পিয়ার এর মানে এই দিকের যতগুলা এলিমেন্ট আছে প্রতিটার কারেন্ট ফ্লো সেম, 2 এম্পিয়ার হবে, সেমি। 2 এম্পিয়ার হবে। তাহলে এইটাকে আমরা বলি একটা ব্রাঞ্চ, যেই ব্রাঞ্চের প্রতিটা এলিমেন্টের কারেন্ট ফ্লো সেম, তাহলে এটাকে আমরা বলতে পারি একটা ব্রাঞ্চ। এই দিকের যত এলিমেন্ট আছে বি থেকে ই তে যাইতে যে এলিমেন্ট গুলা পাবো, এইটার একটা কারেন্ট ফ্লো পাবো। তাহলে এইটার একটা কারেন্ট ফ্লো I1 যদি বলি, তাহলে এটার কারেন্ট ফ্লোটা আমি বললাম I2। I2। তাহলে দেখা যাবে এই দিকে যত এলিমেন্ট আছে সবগুলোর কারেন্ট ফ্লো হবে I2। এই দিকে আরেকটা ব্রাঞ্চ
যেখানে যতগুলো এলিমেন্ট আছে সবগুলার কারেন্ট ফ্লো হচ্ছে I3। I3। এইটা I3। যে 2 এম্পিয়ার হইতে পারে না তা না, হইতে পারে, কিন্তু এইখানে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলার কারেন্ট ফ্লো সেম হবে। এটা যদি 2 এম্পিয়ার হয় সবগুলাই 2 হবে, এটা যদি 5 এম্পিয়ার হয় সবগুলাই হবে 5। তাহলে এইটারও হবে 5, এটারও হবে 5, এটারও হবে 5। এর মানে হচ্ছে একটা ব্রাঞ্চের যতগুলা এলিমেন্ট থাকবে প্রতিটা এলিমেন্টের কারেন্ট ফ্লো সেম। তাহলে আমি কিভাবে ব্রাঞ্চ আইডেন্টিফাই করতে পারি? আইডেন্টিফাই করতে পারি যে যে এলিমেন্ট গুলার কারেন্ট ফ্লো সেম, বা একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্ট যদি সিরিজে কানেক্টেড হয় তাহলে দেখা যাবে ওইগুলার কারেন্ট ফ্লো সেম। কারণ এইদিকে যে 2 এম্পিয়ার আসতেছে সে এই পয়েন্ট পর্যন্ত আসার পরে সে দেখে একটাই রাস্তা। যদি একই সিঙ্গেল রাস্তা হয় তাহলে কারেন্ট তো ভাগ হওয়ার সুযোগ নাই। যেমন ধরেন, যদি কেউ দেখে যে এদিকে যাওয়ার পরে সে দেখলো এখানে এসে সে দুইটা রাস্তা পাইতেছে। আর 10 জন মানুষ আসলো, এদিকে আসলো, আসার পরে সে যে সময় দুইটা রাস্তা পাবে, আইসা 100 জন মানুষ, সে কয়েকজন হয়তো বা যাবে, 60 জন হয়তো বা এইদিকে যাবে, 40 জন হয়তো বা এইদিকে যাবে। যেদিকে বাধা কম এইদিকে বেশি মানুষ যাবে, যেদিকে বাধা বেশি এদিকে কম মানুষ যাবে। কিন্তু যদি দেখা যায় এইখানে আসলো 100 জন মানুষ, আসার পরে সে আর কোনো রাস্তা পাইতেছে না, এই পর্যন্ত আসলো, আসার পরে দেখে যে এইদিকে একটাই রাস্তা, তাহলে এই যে 100 জন আসছে তারা কি কোনোভাবে ভাগ হওয়ার সুযোগ আছে? এখানে যদি 100 হয় তাহলে ওই পথে, এই পথে এইখানে 100 হওয়া মানে এই দিকেও যাবে 100। এদিকে ধরেন যে এই রাস্তাটা খুবই ভালো রাস্তা, এটা ভাঙাচোরা রাস্তা, এটা মসৃণ রাস্তা, তাহলে দেখা যাবে যে এটা মসৃণ রাস্তা, এদিকে মানুষ একটু বেশি যাবে। কিন্তু এদিকে যদি কোনো রাস্তা না থাকে, এদিকে যদি ভাঙ্গাও থাকে, এদিকে যদি আহ, নদীও থাকে, তার তো আর অপশন নাই। তার সাতটা হইলো ওইদিকে একই পথে যাওয়া লাগবে, যতজন আসবে প্রতিটাই ওই একই দিকে যাবে, তাহলে প্রতিটার কারেন্ট সেম হবে। তাহলে এই দিকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসার পরে সে যে সময় একটাই রাস্তা পাইতেছে তাহলে তার কারেন্ট ফ্লো একটাই হবে। তাহলে এটা আমরা বলতেছি একটা ব্রাঞ্চ। এইখানে যেরকম সে আসার পরে রোল 11 এবং হোস্ট দুইজনে প্লিজ একটু মাইক গুলো অফ করো, অনেক ডিস্টার্ব হচ্ছে। হোস্ট তো আমি, আমি যদি মাইক অফ করে দিই ক্লাস নিবে কে? রোল তাহলে 11, হ্যাঁ ঠিক আছে। দেখেন, এইদিকে আসার পরে সে দেখে দুইটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। তাহলে এই পথে আমি বলতে পারি এদিকে যতক্ষণ পর্যন্ত না আর কোনো অল্টারনেটিভ ওয়ে পাইতেছে অতক্ষণ পর্যন্ত একটা ব্রাঞ্চ, এটা আর কোনো অল্টারনেটিভ ওয়ে পাইতেছে অতক্ষণ পর্যন্ত একটা ব্রাঞ্চ। তাহলে ব্রাঞ্চ বলতে আমরা বুঝতেছি কারেন্ট ফ্লোর উপর ডিপেন্ড করে। ব্রাঞ্চ বলতে আমরা বুঝতেছি যে এরকম একটা পথ যেই পথে যত এলিমেন্ট থাকবে ওইগুলার মধ্যে, গান গায় না। গোল 17 ওভারে মাইকটা অফ করেন। দেখেন, তাহলে এইখানে আমি ব্রাঞ্চ পাবো কয়টা? যে এইখানে আমি ব্রাঞ্চ কয়টা পাবো? তিনটা পাবো। তিনটা পাবো। আর আমি যদি আর কোনো এলিমেন্ট এখানে অ্যাড করি, ধরেন যে এইদিকে আর একটা পথ দিলাম, তাহলে বলেন এখন ব্রাঞ্চ কয়টা হবে? তিনটাই হবে। তিনটাই হবে। জি স্যার। কিভাবে? মানে ইতে তো যাবো, হ্যাঁ বি থেকে ইতে তো যাবো। বি থেকে, হ্যাঁ, বি থেকে ইতে যাওয়া এটা ম্যান্ডেটরি না, আমি বোঝানোর জন্য দেখাইতেছি বি থেকে ইতে, কারণ আমি বি থেকে ইতে পথ পাই। 3 রকমের কারেন্ট ফ্লো হইতে পারে। তো এখন যদি আমি দেখি আমার, কারণ ওই সময় আমার জাংশন ছিল শুধুমাত্র দুইটা, এখন যদি আমি দেখি আমার জাংশন কিন্তু শুধু দুইটা নাই, এও এখন আমার আরেকটা জাংশন হয়ে গেছে, এফও আমার আরেকটা জাংশন হয়ে গেছে। তাহলে আমি যে এটা পাবো, এখন আমার ব্রাঞ্চ সংখ্যা আরো বাড়বে। এই যে 2 এম্পিয়ার, এখন আর আগের মতো, ধরেন এটা একটু কপি করে রাখি,
আসেন এটা দেখেন। এখন যদি আমি আগের মতো দেখি, এই যে 2 এম্পিয়ার কারেন্ট ফ্লো কি এইদিকে কারেন্ট ফ্লো কি 2 এম্পিয়ার হবে? এদিকে আর 2 এম্পিয়ার হবে না। কেন হবে না? কারণ কারেন্ট আসার পরে সে দেখবে, এইদিকে আসার পরে সে দেখবে এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, তাহলে দুই কারেন্ট এখন ভাগ ভাগ হয়ে হবে। যাবে। তাহলে কারেন্ট এখন ভাগ হবে। তাহলে দেখা যাবে যতক্ষণ পর্যন্ত এই পথের যত এলিমেন্ট থাকবে এগুলার কারেন্ট ফ্লো সেম। এখন এসে এটা আর একটা ব্রাঞ্চ। তাহলে এখন আমি ব্রাঞ্চ পাবো। এইটা আমার একটা ব্রাঞ্চ হবে, এটা আমার একটা ব্রাঞ্চ হবে, এটা একটা ব্রাঞ্চ হবে, এটা একটা ব্রাঞ্চ হবে, এটা একটা ব্রাঞ্চ হবে। এইদিকে যেহেতু কারেন্ট বিবাহিত হইতেছে না, তাহলে এটা আমার একটা ব্রাঞ্চ হবে। তাহলে এই দিকের প্রতিটা এলিমেন্টের কারেন্ট ফ্লো সেম হবে, এই দিকের প্রতিটা এলিমেন্টের কারেন্ট ফ্লো সেম। এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত যত এলিমেন্ট থাকবে, আমি যদি আরো এলিমেন্ট দেই তাহলে এইগুলার কারেন্ট ফ্লো সেম হবে। এইখানে যেহেতু বাঘ হয়ে গেছে, তাহলে আমার নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে। যেখানে বাঘ হয়েছে, ব্রাঞ্চ মানে হচ্ছে আমরা বুঝি কি শাখা। তাহলে এইখানে আসার পরে যে সময় নতুন রাস্তা পাইতেছে, তাহলে নতুন নতুন ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে। কিসের ব্রাঞ্চ? সেম কারেন্ট ফ্লো ব্রাঞ্চ। এখানে যত এলিমেন্ট থাকবে, আবার বাঘ হওয়ার আগ পর্যন্ত প্রতিটা এলিমেন্টের কারেন্ট ফ্লো সেম হবে। তাহলে ওইগুলাকে আমরা বলছি এক একটা ব্রাঞ্চ। এটা আমাকে হেল্প করবে আমরা যে সময় সার্কিট অ্যানালাইসিস করতে যাব। আমি সবগুলাকে, আমাকে বলবে কোন একটা এলিমেন্টের একটা হচ্ছে কারেন্ট ফ্লো বের করেন অথবা ভোল্টেজ ড্রপ বের করেন। তাহলে ওই ক্ষেত্রে আমরা কোনো একটা এলিমেন্টের কারেন্ট ফ্লো, এটাকে যদি I1 ধরে নেই, যে এটা I1, এটাকে বললাম I2, এটাকে বললাম I3, এটাকে বললাম I4। তাহলে দেখা যাবে যত এলিমেন্টকে আমি যদি প্রতিটা এলিমেন্টকে এক একটা ব্রাঞ্চ হিসেবে চিন্তা করতে যাই, তাহলে আমার যত এলিমেন্ট থাকবে প্রতিটার জন্য এক একটা কারেন্ট অ্যাসাইন করা লাগবে। কিন্তু আমরা জানি যে এই পথের সবগুলো এলিমেন্টের কার্ভ তো সেম হবে। আমি একটা অ্যাসাইন করলে এটাকে I2 বললে এটাকেও I2 বলতে পারি, এটাকেও I2 বলতে পারি। আননোন কোয়ান্টিটি নাম্বার আমার কমবে। যত কম সংখ্যক আননোন কোয়ান্টিটি নাম্বার আমি ধরতে পারবো, অত সহজে আমি ইকুয়েশন সলভ করতে পারবো। এটা হচ্ছে আমরা যে সময় সার্কিট অ্যানালাইসিস করতে যাব, এটা আমাকে আর একটু হেল্প করবে। আমরা সার্কিট অ্যানালাইসিসের সময় বুঝবো যে কেন আমরা এগুলোকে এক একটা ব্রাঞ্চ হিসাবে হিসাব করতেছি। কারণ ব্রাঞ্চ হিসাবে হিসাব করলে আমার কাজগুলো সহজ হয়ে যায়, সার্কিট অ্যানালাইসিস করা সহজ হয়ে যায়। তাহলে ব্রাঞ্চ বলতে কি বোঝায়? ব্রাঞ্চ বলতে বোঝা হয় যে যেই এলিমেন্ট গুলার কারেন্ট ফ্লো সেম থাকবে, বা এরকম একটা পাথ যেই পথে প্রতিটা এলিমেন্ট সিরিজে কানেক্টেড, ওইগুলাতে সেম কারেন্ট ফ্লো হবে, তাহলে এইটা আমার একটা ব্রাঞ্চ হবে। যতক্ষণ পর্যন্ত সিরিজে থাকবে ওইগুলো আমার এক একটা ব্রাঞ্চ হবে। তাহলে ব্রাঞ্চ গুলাতে কারেন্ট ফ্লো গুলা সেম থাকবে। আমি যদি কোনোভাবে বলতে পারি এটার কারেন্ট ফ্লো 3 এম্পিয়ার, তাহলে এই পথের এই ব্রাঞ্চের প্রতিটা এলিমেন্টের কারেন্ট ফ্লো হবে 3 এম্পিয়ার। এতটুকু ক্লিয়ার? সরি মানে এইখানে স্যার হচ্ছে শ্রেণীতে থাকবে না স্যার সবগুলা? হ্যাঁ, যেগুলো শ্রেণীতে থাকবে এগুলোতেই তো কারেন্ট ফ্লো সেম থাকবে। কারণ আচ্ছা শ্রেণীতে যদি না থাকে, ধরেন এইটা যে সময় এই এলিমেন্টটা ছিল না, এই যে এই সার্কিটে আমি কিন্তু এইটাকে বলতাম একই ব্রাঞ্চ। কারণ কারেন্ট ডিভাইড হইতেছে না, এখানে যা আসতেছে সে একটা পথে যাইতেছে। তো এখন যে সময় আমি এদিকে একটা এলিমেন্ট দিয়ে দিছি, এখন কি আর এটা এটা সিরিজে আছে? এটা এটা শ্রেণীতে আছে? শ্রেণীতে নাই। তাহলে আমার নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে, নতুন একটা শাখা স্যার ক্রিয়েট হয়ে প্যারালালে গেছে। আছে। প্যারালালে আছে কিনা এটা আমি জানি না। আমরা দেখবো সিরিজে প্যারালালে যে সময় যাব, এটা প্যারালালে থাকে না, প্যারালালে না। প্যারালালে হচ্ছে এইটা আর এইটা প্যারালালে, এইটার সাথে এটা প্যারালাল না। কিন্তু শ্রেণীতে নাই। যদি শ্রেণীতে না থাকে, তাহলে এইটা আমার ব্রাঞ্চ হইতেছে না। তাহলে এখানে আমার নতুন দুইটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এটা আমার একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এই দিকের কারেন্ট একটা ব্রাঞ্চ, এই দিকের কারেন্ট একটা ব্রাঞ্চ, এইটা আমার একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এইদিকে একটা ব্রাঞ্চ, এইটা এখনো একটা ব্রাঞ্চ, যেহেতু এদিকে আর কোনো এলিমেন্ট নাই। তাহলে সিরিজে যেগুলো থাকবে এগুলাতে কারেন্ট ফ্লো সেম হবে। এগুলাকে আমরা বলি একটা ব্রাঞ্চ, কারেন্টের ব্রাঞ্চ। যেখানে প্রতিটা এলিমেন্টের কারেন্ট ফ্লো সেম বলে আমরা বলি এটা আমার একটা কারেন্টের ব্রাঞ্চ। তাহলে এটা কি ক্লিয়ার? ব্রাঞ্চ বলতে আমরা কি বুঝি? দেখেন, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? নোড, জাংশন, লুপ, মেশ, ব্রাঞ্চ। স্যার এ আর এফ কি একটা ব্রাঞ্চ? হ্যাঁ, অবশ্যই। এদিকে এলিমেন্ট একটা আছে,
কিন্তু এদিকে যদি এলিমেন্ট আরো থাকতো তাহলে ওইগুলার কারেন্ট ফ্লো তো প্রতিটার কারেন্ট ফ্লো তো সেমই হইতো, তাহলে এটাকেও আমরা একটা ব্রাঞ্চ বলি। ব্রাঞ্চের মধ্যে যে শুধুমাত্র একটা এলিমেন্ট থাকতে পারবে, কারেন্টের ব্রাঞ্চে একটা এলিমেন্ট থাকতে হবে বা একাধিক এলিমেন্ট থাকতে হবে এরকম কোনো কথা নাই। যে যেই একটা হইলো যদি যা কারেন্ট ফ্লো হবে, আমি যদি 5টা এলিমেন্টও দিতাম তাহলে প্রতিটার কারেন্ট ফ্লো সেমই হইতো, যার কারণে আমরা বলতেছি একটা ব্রাঞ্চ। যেরকম এখানে 3টা এলিমেন্ট আছে, যে এখানে তিনটাই একই ব্রাঞ্চে একই কারেন্ট ফ্লো, তাহলে এটা আমার একটা ব্রাঞ্চ। সার্কিট অ্যানালাইসিস শুরু করলে দেখা যাবে যে এটা কারশফস ল পড়তে গেলে আমরা দেখবো যে এটার ইউজেস আমরা পাবো, এটা আমাদের হেল্প ব্রাঞ্চের করবে। ডেফিনেশন স্যার। ব্রাঞ্চ হচ্ছে ব্রাঞ্চ ইজ an electrical path আমরা ব্রাঞ্চ বলতে বুঝে এরকম একটা পাথ, এরকম একটা রাস্তা যেই রাস্তায় ওই ব্রাঞ্চের প্রতিটা এলিমেন্টের কারেন্ট ফ্লো সেম হবে। তাহলে এইটাকে আমরা একটা ব্রাঞ্চ বলতেছি কারণ এই পথের যতগুলা এলিমেন্ট আছে প্রতিটার কারেন্ট ফ্লো সেম। এইদিকে একটা ব্রাঞ্চ, এই পথে এলিমেন্টই আছে একটা, একাধিক থাকলো প্রতিটা এলিমেন্টের কারেন্ট ফ্লো সেম হতো। এটা আমার একটা ব্রাঞ্চ। এরকম সেম ভাবে এইখানে হয়তো আমরা দেখছিলাম যে এইটা আমার একটা ব্রাঞ্চ, এখানে প্রতিটা এলিমেন্টের কারেন্ট ফ্লো সেম। এটা আমার একটা ব্রাঞ্চ, এখানে প্রতিটা এলিমেন্টের কারেন্ট ফ্লো সেম। এটা আমার একটা ব্রাঞ্চ, এখানে প্রতিটা এলিমেন্টের কারেন্ট ফ্লো সেম। তাহলে যেখানে আমি দেখবো প্রতিটা এলিমেন্টের কারেন্ট ফ্লো সেম, তাহলে এটাকে আমরা বলি এক একটা ব্রাঞ্চ। দেখেন এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামী ক্লাসে আমরা ওহমস ল নিয়ে কথা বলবো। ওহমস ল আমরা এরপরে প্র্যাকটিক্যাল যেটা করবো, ওহমস ল ভেরিফিকেশনটা আমরা প্রথমে দেখবো। আগামী ক্লাসে আমরা ওহমস ল নিয়ে কথা বলবো। যেগুলো নিয়ে কথা বলা হয়েছে এগুলো নিজেরা একটু পড়াশোনা করিয়ে বা যাওয়ার পর এই লেকচার নোটটা একটু পড়াশোনা করলেই হবে। আমরা আগামী ক্লাসে ওহমস ল নিয়ে কথা বলবো, তার গ্রাফ প্লটিং কি হবে এগুলো নিয়ে স্যার, আমরা আগামী আমাদের ল্যাবে তো আপনি স্যার যে পড়াবেন, তো আমাদের রুম নাম্বারটা যদি একটু বলে দিতেন। রুটিনে রোল নাম্বার কত দেওয়া আছে? স্যার এরপরে স্যার তো আগামী ল্যাব। ক্লাস কি স্যার ল্যাব হবে? স্যার রুটিনে রুম নাম্বার দেওয়া আছে 608 ও, দেওয়া আছে তো। ওই আগামী ক্লাসে আমরা হয়তো বা থিওরি পড়াবো, এরপরের ক্লাস থেকে আমরা ল্যাবে যাব। তবে রুম নাম্বারটা এখন বলে দেওয়া সম্ভব না, আমি যে রুম ফাঁকা থাকবে ওই রুমেই দিতে হবে আর কি। তবে ও আচ্ছা আচ্ছা। ইয়া আপনাদের ল্যাব ক্লাস তো মনে হয় 3:40 না? না 3টায়, দুইটা, দুইটায় না 3:40? স্যার দুইটা একটা একটা 3:40 মনে হয়। তো ওই টাইমে রুম ফাঁকা থাকে, ওই টাইমে হয়তো বা 602, 603 ওই কোনো একটা রুমে ক্লাস নেবো আর কি। সকালের দিকে হইলে সকালের দিকে রুম ফাঁকা থাকে না, কিন্তু দুপুরের সময় বেশিরভাগ রুম